এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামিনেশন 2026-এ অনেকেই তোমরা কমেন্ট সেকশনে জানিয়েছো, আমাকে মেসেজও করেছো যে তোমরা অনেকেই 30 থেকে 32-এর মধ্যে নম্বর কিন্তু পাচ্ছ। ঠিক আছে, অনেকে 32 পাচ্ছ, 33 পাচ্ছ, এরকম মানে 35-এর কমে অনেকে কিন্তু তোমরা মার্কস পাচ্ছ। তাহলে কি তোমাদের কোনো আশাই রইলো না এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামিনেশনে? নাকি এই স্কোর পেয়েও তোমাদের কিন্তু সুযোগ হতে পারে? এই সব কিছু নিয়ে আজকে আমরা ডিসকাস করব, কমপ্লিট অথেন্টিক ডেটা নিয়ে। এবং আগের বারে 2016-17-তে কী হয়েছিল ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর ক্ষেত্রে, সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা আলোচনা করব যে কেন কম নাম্বার পেলেও কিন্তু আমাদের সুযোগ আছে। 10টি আমি তোমাদের কারণ দেবো, তার উপরে কিন্তু নির্ভর করছে তোমাদের কাট অফ বেশি যাবে নাকি কম যাবে। 30 থেকে 32 পেয়েও তোমরা কী করে সুযোগ পেতে পারো সেটার সম্ভাবনা নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করব। দেখো, প্রথমত ভিডিও শুরু করার আগে এই 4টে বিষয় কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। প্রথমে হচ্ছে তোমাদের প্রতিযোগীদের সরে যাওয়া, যেটাকে আমি স্তম্ভ 1 করে রেখেছি। এরপরে শূন্যপদের গাণিতিক সুবিধা, কত ভ্যাকেন্সিজ রয়েছে তার উপর ডিপেন্ড করে। এরপরে টেকনিক্যাল ও পারফরমেন্স ফ্যাক্টর, কিরমভাবে তোমরা ওএমআর ফিল করেছো, তার জমা পড়েছে, পারফরমেন্স তোমাদের কেমন হয়েছে, এবং তোমার রিজার্ভেশন ও ওয়েটিং লিস্ট। এই 4টে স্তম্ভ নিয়েই কিন্তু আজকে আমরা কমপ্লিটলি ডিসকাশন করব। কী হবে সেটা অবশ্যই তোমরা আগে দেখতে পারবে যে এই 4টে আমি কেন বললাম। এরপরে দেখো, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দেখো, 2025 থেকে 2026-এর মধ্যে মোটামুটি 1-1.5 বছরের মাথায় কিন্তু প্রায় 3টে বড় পরীক্ষা কিন্তু আমাদের হয়েছে। একটা তোমরা সবাই জানো, এসএলএসটি হয়েছে 9 থেকে 12-এর মধ্যে, গ্রুপ সি হয়েছে এবং গ্রুপ ডি হয়েছে। খুব কাছাকাছি সময় কিন্তু এদের এক্সামিনেশন ডেট হয়েছে এবং এখনও কিন্তু একটারও কমপ্লিট প্রসিডিওর কিন্তু শেষ হয়নি। ঠিক আছে, তারা কিন্তু পাকাপাকিভাবে কিন্তু এখনও চাকরি পায়নি। 9-10-এর কিন্তু এখনও রেজাল্ট পেন্ডিং রয়েছে, ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি। তো এরপরে দেখো, যারা তোমরা গ্রুপ ডিতে 38-40 পাচ্ছ, তাদের মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেটস এমনও আছে যারা কিন্তু গ্রুপ সিতেও অ্যাপ্লাই করেছিল, তারা গ্রুপ সিতেও ভালো পেয়েছে, এবং তারা কিন্তু এসএলএসটিতেও অ্যাপ্লাই করেছিল, তারা এসএলএসটিতেও কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবার একটা জিনিস তোমরা সাধারণত জানবেই যে দেখো, গ্রুপ ডি এর কিন্তু বেসিক পে অনেকটাই কম, তোমরা দেখতে পাচ্ছ এখানে। গ্রুপ সি এর আরেকটু বেশি, এসএলএসটির তো আরও টিচারদের কিন্তু আরেকটু বেশি। তো এই ক্ষেত্রে যারা কিন্তু এসএলএসটির জন্য সিলেক্ট হবে এবং যারা ক্লার্কের জন্য সিলেক্ট হবে গ্রুপ সি এর ক্ষেত্রে, তারা কিন্তু কখনোই গ্রুপ ডি এর এই 17,000 বেসিক পে কিন্তু নিতে আসবে না। তারা কিন্তু গ্রুপ ডিতে চাকরি পেলেও তারা কিন্তু যেই গ্রুপ সিতে জব পাবে বা টিচারের জব পাবে, তারা কিন্তু ওখানেই শিফট করে যাবে। এর ফলে কী হবে, এর ফলে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার পরে যারা নিচের দিকে ক্যান্ডিডেটস রয়েছে, যারা একটু কম নম্বর পেয়েছে, তাদের কিন্তু মেরিট লিস্টে কিন্তু তারা ওপরের দিকে চলে আসবে। কারণ অবশ্যই তোমরা জানো, কেউ কখনোই 35,000 ছেড়ে 17,000-এর চাকরিতে আসবে না। সে যদি 38 থেকে 40 যারা পাচ্ছে গ্রুপ ডিতে, তারা কিন্তু গ্রুপ সিতেও ভালো পারফর্ম করেছে, তারা কিন্তু এসএলএসটি 9-10-এও ভালো পারফর্ম করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বলছি, তোমাদের কিন্তু আমার প্রথম পয়েন্ট, আমার প্রথম যুক্তি, যেখানে তোমাদের কিন্তু লো স্কোরেও তোমাদের কিন্তু অবশ্যই সুবিধা আছে এবং তোমরা সুযোগ পাবে। বিভিন্ন এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু আমরা, যেগুলো লোয়ার টায়ারের এক্সামিনেশন, যেরকম গ্রুপ ডি আমাদের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা দেখতে পারি যখন ক্যান্ডিডেটস কিন্তু বেটার জবস পেয়ে ওইদিকে চলে যান ওপরের দিকে, তখন কিন্তু লোয়ার ক্যান্ডিডেটসরা কিন্তু ওপরের দিকে উঠে আসে এবং তাদের কিন্তু সুযোগ বেড়ে যায়। তো এই কারণেই কিন্তু টপ স্কোরারটা কিন্তু অন্য জবে চলে গেলে তোমাদের কিন্তু সিট ফাঁকা হয়ে যাবে, এবং যারা লো স্কোর করছো একটুখানি, তারা কিন্তু অবশ্যই চান্স পাবে। এরপরে দেখো, জোন ভিত্তিক নিয়োগ ও 15% ড্রপ আউট। দেখো, আমরা একটা জিনিস জানি যে গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হবে জোন ভিত্তিক, মানে তোমাদের নর্থ জোন, ওয়েস্টার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, এইভাবে কিন্তু তোমাদের হবে সিলেকশন। এরপর আমি কমেন্ট সেকশনে দেখছিলাম, অনেকেই বলছে যে আমি কিন্তু ভুল ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করে ফেলেছি। আমি থাকি নর্থ জোনে, আমি হয়তো ওয়েস্টার্ন জোনে অ্যাপ্লাই করে ফেলেছি, যেহেতু ভ্যাকেন্সি আমি বেশি দেখেছি। আমি থাকি সাউথ ইস্টার্ন জোনে, কিন্তু আমি নর্দার্ন জোনে অ্যাপ্লাই করেছি, ওখানে ভ্যাকেন্সি বেশি দেখেছি বলে। এরপর উত্তরবঙ্গের একজন প্রার্থী সাউদার্ন জোনে সিট পেলে কম বেতনে এত দূরে গিয়ে থাকা খাওয়া অনেকেই কিন্তু মেনে নেবে না, তাই না? এটাই কিন্তু রিয়ালিটি। আমরা যতই বলি আমাদের একটা চাকরি চাই, কিন্তু যখনই আমি থাকি কলকাতায়, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে অনেক দূরে, কুচবিহারে, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে, আমি কি তখনও যাব? আমার মনে হয় না। কারণ যেহেতু গ্রুপ ডির স্যালারিটাও একটু কম, তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু যাবে না। আগের বারেই কিন্তু দেখা গেছে বিভিন্ন এক্সামিনেশনের ক্ষেত্রে অলমোস্ট আমরা 12 থেকে 15% কিন্তু ড্রপ আউট রেট দেখতে পারি। আগের বারেই কিন্তু প্রায় 15% প্রার্থী এই কারণেই কাউন্সেলিংয়ে গিয়েও কিন্তু জয়েন করেননি। বুঝতে পারছো, 15% মানে কিন্তু 1000 জনের মধ্যে 150 জন, 1000 জনের মধ্যে 150 জন কিন্তু কাউন্সিলিংয়ে গিয়েও কিন্তু এই ভুলভাল জায়গায় তাদের নাম আসায়, ভুলভাল জায়গায় তাদের সিট অ্যালোকেট হওয়ার, তারা কিন্তু জয়েনিং করতে পারেনি।
আগের বারে এই রেট ছিল কিন্তু 15%, এবারে তার বেশি হতে পারে, তার কম হতে পারে, ইট ডিপেন্ডস তোমাদের লাক কেমন এবং কীরমভাবে কমিশন কার কীরম সিটস অ্যালট করছেন। অনেকেই কিন্তু এখানে আমাকে কমেন্ট সেকশন জানিয়েছে যে থাকে হয়তো কলকাতায় বা হাওড়ায়, কিন্তু ফর্ম পড়েছে কিন্তু নর্দার্ন জোন বা ইস্টার্ন জোনে বা ওয়েস্টার্ন জোনে। তো এই ক্ষেত্রে কিন্তু তারা কি আদেও সেই জায়গায় গিয়ে চাকরি করবে? অনেকেই কিন্তু করবে না, অনেকে আবার করবেও, কিন্তু সেখানেও কিন্তু কিছু সিটস আমরা ফাঁকা পেতে পারি। এবার কি হবে, এরপর এই যে ড্রপ আউট সিটগুলো সরাসরি কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবে। তোমরা কিন্তু যখন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তোমরা হয়তো চান্স পাবে না, যারা 32 পাচ্ছ ফার্স্ট লিস্টে তোমাদের নাম থাকবে না ডেফিনেটলি, কিন্তু যখনই ভেরিফিকেশনের পরে এরা যখন কিন্তু নিজের সিট ছেড়ে দেবে, এরা জয়েন করতে পারবে না, তখনই কিন্তু তোমাদের ওয়েটিং লিস্টের কিন্তু 30 থেকে 32 পাওয়া স্কোরারগুলোই কিন্তু আগে চলে আসবে, কারণ সিট তো ফাঁকা যাবে না। 5488 ভ্যাকেন্সি কিন্তু কমিশনকে ফিল আপ করতেই হবে। তো এই ক্ষেত্রে যারা লোয়ার টায়ারে আছো, যারা লোয়ার স্কোরে আছো, তারা কিন্তু ওপরে উঠে আসবে এবং তারা কিন্তু সুযোগ পাবে। এটাই ছিল আমার সেকেন্ড পয়েন্ট। এরপরে দেখো, আমাদের কলকাতা গ্যাজেট অনুযায়ী কিন্তু 1.5 গুণ নিয়ম কিন্তু আছে, যে যত ভ্যাকেন্সি আছে তার 1.5 গুণ কিন্তু ডাকা হবে। কিন্তু আমি তোমাদের দেখিয়েছি যে গ্রুপ ডি এর ক্ষেত্রে কলকাতা গ্যাজেটের কী রুল। আমি কিন্তু অবশ্যই ভিডিও লিঙ্কটা কমেন্ট সেকশনে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এটা চেক করে নিও যে তোমাদের গ্রুপ ডি এর ক্ষেত্রে কলকাতা গ্যাজেটের কী রুল আছে। সেক্ষেত্রে কিন্তু 2 গুণ, আমি এখনও বলছি 2 গুণ কিন্তু তোমাদের ডাকা হবে। শূন্যপদ আছে 5488, তোমাদের কিন্তু 10,900 সামথিং, মানে অলমোস্ট কিন্তু তোমার 11,000 ক্যান্ডিডেটস কিন্তু ডাকা হবে তোমাদের গ্যাজেট অনুযায়ী। এর থেকে বেশিও হতে পারে, কারণ যেটা ওই যে নিয়ম অনুযায়ী কাট অফে যদি অনেকে থাকে, কাট অফের ধরো 36 কাট অফ গেছে তোমার জোনে, ওই 36-এ যদি 5,000 জন আরও থাকে, তাহলে কিন্তু তাদেরকেই কিন্তু ডাকতে হবেই। এটাই কিন্তু নিয়ম। কাট অফের লাস্ট নাম্বারটা যতজন পাবে ততজনকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। তো এটাই হচ্ছে নিয়ম। এই জন্যে তোমাদের গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু 1.5 গুণও নয়, 2 গুণ ডাকা হবে। এবার যখনই 8,000-এরও বেশি, এখানে 8,000-এর বেশি নয়, অলমোস্ট 11,000 12,000-ও কিন্তু ক্যান্ডিডেট ডাকা হয়, তখন ইন্টারভিউয়ের কাট অফ কিন্তু অবশ্যই অটোমেটিক্যালি কিন্তু নিচে নেমে আসে। এত ক্যান্ডিডেট যখন তোমার ইন্টারভিউর জন্য ডাকা হবে, প্রায় 12,000 13,000-ও হতে পারে, সেখানে কিন্তু মেধা তালিকার শেষের দিকে প্রার্থীরাও কিন্তু সুযোগ পাবেন। কারণ তোমরা বুঝতেই পারছো, 11,000 12,000 ক্যান্ডিডেট যখন একসাথে রয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্যে, তাহলে কিন্তু অনেকেই থাকবে যারা একটু কম মার্কস পাবে, কিন্তু তাও কিন্তু তারা সুযোগ পাবে। এটা ছিল আমার থার্ড পয়েন্ট। এরপরে আমার ফোর্থ পয়েন্ট হচ্ছে টেন্টেড সিটের ভ্যাকিউম। আমরা জানি যে গ্রুপ সিডি এর ক্ষেত্রেও কিন্তু 2016-17 যে প্যানেল ক্যান্সেল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 2,349টি টেন্টেড সিটস কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। এটা কিন্তু টেন্টেড, এটা কোনোদিনই কিন্তু এসএসসির কোনো এক্সামিনেশন কিন্তু দিতে পারবে না, ঠিক আছে? এবার এই যে 2,349টি টেন্টেড হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ফ্রেশার্সদের জন্য বড় সুযোগ। এই সিটগুলো যোগ হওয়ায় মোট কার্যকরী শূন্যপদ কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। ডেফিনেটলি এই যে 5,488 দেখছো, এটা কিন্তু 3 থেকে 3,500 হতো, তার বেশি কিন্তু হতো না। এটা হয়েছেই কিন্তু এই টেন্টেড সিটের জন্য। এই যে এতগুলো ভ্যাকেন্ট হয়েছে, তোমরা এই জন্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এক ধাক্কায় অনেক বেশি বেড়ে গেছে। এরপরে এরকম দেখো, আগের বারে যখন আমাদের গ্রুপ সিডি হয়েছিল, তখন কিন্তু প্রায় 4 থেকে 5,500 ক্যান্ডিডেটস কিন্তু নেওয়া হয়েছে। এবারে কিন্তু তার 1,000 বেশি আরও আমরা ধরে রাখতে পারি। এরপরেও কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে, কারণ অনেকে কিন্তু রিটায়ার্ড করে যাচ্ছেন মাঝে, অনেকের কিন্তু ডেথ হয়ে যায়, অনেকের ট্রান্সফার হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে কিন্তু আরও কিন্তু আমরা 200-300 ভ্যাকেন্সিজ এক্সট্রা মিনিমাম দেখতে পারি, 500 হতে পারে সেটা। তো এই 6,000-এর কাছাকাছি যখন তোমার টোটাল ভ্যাকেন্সিজ আছে, তো এতে কিন্তু কাট অফ ডেফিনেটলি কমে যাবে। এটাই কিন্তু আমাদের বেসিক ম্যাথস, এটাই কিন্তু আমাদের নিয়ম। তো এই জন্য যারা লোয়ার মার্কস পাচ্ছ, তারাই কিন্তু এখনও কিন্তু তোমাদের হোপ আছে। তোমরা কিন্তু কমপ্লিটলি হতাশ হয়ে যেও না, প্রসেসে থাকো, প্রিপারেশনে থাকো, ইন্টারভিউর জন্য একটু হলেও ভাবো, তোমাদের কিন্তু সুবিধাই হবে। এরপর দেখো, নেগেটিভ মার্কিং নেই, কিন্তু ভুল তো আছে। সবাই 40-এ 40 কিন্তু অ্যাটেম্প্ট এখানে করেছে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তো এখানে কিন্তু 40-এ 40 কিন্তু সবাই অ্যাটেম্প্ট করেছে। কিন্তু এখানেও একটা কিন্তু পজিটিভ দিক রয়েছে। অনেকেই কিন্তু বাড়িতে এসে কিন্তু মিলিয়ে দেখেছে যে তারা কিন্তু 39 পাচ্ছে, ঠিক আছে? অনেকেই কমেন্টও করেছে যে আমি 38 39 নম্বর পাচ্ছি, কিন্তু এক্সাইটমেন্টে কিন্তু অনেকেই কিন্তু ওএমআরে ভুল করে। এটা কিন্তু একটা আনরিটেন ফ্যাক্ট, সব এক্সামিনেশনেই কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে? উত্তেজনা হোক বা কমপ্লিট সার্কেল, অনেকে কিন্তু ওএমআরে করে না, সেখানে কিন্তু যে গোল করতে কিন্তু গোল ভরাটটি কিন্তু ভুল করে দেয়। এই জন্যে কিন্তু 39 সে অ্যাটেম্প্ট করলেও 39 কি আদেও হবে কি না, সেটা ডিপেন্ড করছে তার ওএমআর সে কীভাবে ফিল করেছে। বাড়িতে এসে যারা 39 মেলাচ্ছেন, স্ক্যানিংয়ের সময় কিন্তু যান্ত্রিক ভুলে তাদের স্কোর কিন্তু 33 34-এ নেমে আসতে পারে। কারণ ওই যে বললাম, অনেকেই কিন্তু কমপ্লিট সার্কেল করে না, আমি দেখেছি হাফ সার্কেল করে দিল, সার্কেলে অনেক সময় কিন্তু কমপ্লিট গোল করে না, ঠিক আছে? এরম করাতে কিন্তু 5-6টা ভুল
পাঁচ ছটাও যদি এরকম সে করে থাকে সেখানে কিন্তু সেটা কিন্তু স্ক্যানার কিন্তু ধরতে পারবে না, তার ফলে কিন্তু 32 থেকে 33 তাদের কিন্তু নাম্বার নেমে যেতে পারে। এর ফলে কি হবে, যারা লোয়ার মার্কস পেয়েছে তাদেরও কিন্তু উঠে আসার চান্সেস অনেক হাই, কারণ এরম কিন্তু ক্যান্ডিডেটস অনেকই থাকবে। আমি আগের এক্সামিনেশনের ক্ষেত্রেও দেখেছিলাম প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু এই সার্কেল করতে ভুল করেছে, এই জন্য কিন্তু তাদের মার্কস কিন্তু যারা তার সেটা ঠিক করেও কিন্তু তারা নম্বর পাননি। পরে কিন্তু সেটা নিয়ে তারা অবশ্যই ভেরিফিকেশন করতে চেয়েছেন রাইট ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী, তারপরে তারা দেখেছেন তারা কিন্তু সার্কেলটাই ঠিক ঠিক করে করেনি, তো এখানে কিন্তু আর কিছু করা নেই। তো এইসব ফ্যাক্টর কিন্তু অবশ্যই থাকবে, এটাই ছিল আমার 5th পয়েন্ট। এরপর দেখো 40,000 ক্যান্ডিডেটের ওএমআর বাতিল। হ্যাঁ, যেটা আগের বারে আমি কিন্তু তোমাদের যেটা বলছিলাম যে বিভিন্ন এক্সামিনেশনের কিন্তু লাস্ট কয়েকটা যে এক্সামিনেশন হয়েছে ওএমআর বেসড, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে রোল নাম্বার অনেকে ভুল দিয়েছে, সিরিজ ভুল টুকেছে, এর কারণে কিন্তু 3 থেকে 5% ক্যান্ডিডেট কিন্তু বাতিল হয় এভরি ইয়ার, যে কোনো এক্সামিনেশনেই কিন্তু এটা হয়ে থাকে। তো গ্রুপ ডি এবং সি কিন্তু এর বাইরে নয়। 8 লক্ষ প্রার্থী যারা আছে গ্রুপ ডি এর ক্ষেত্রে, মানে প্রায় 40,000 ক্যান্ডিডেট কিন্তু সরাসরি এখানে বাদ পড়ে যেতে পারে, পড়বেই মিনিমাম কিন্তু 40,000 ক্যান্ডিডেটস কিন্তু এই ওএমআর এর জন্য, এর থেকে বেশিও হতে পারে আমার মনে হয়, কারণ যেহেতু গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্যান্ডিডেটস এই পরীক্ষাটা দিচ্ছেন, তো প্রায় 40,000 ক্যান্ডিডেটস কিন্তু এই 5% ক্যাটাগরিতে পড়ে যাবে। এই তোমাদের ওএমআর বাতিলের ক্ষেত্রে কিন্তু প্রায় 40,000-এরও বেশি ক্যান্ডিডেটস কিন্তু তোমাদের ওএমআর বাতিল হয়ে যাবে। এর ফলে কী হবে, যারা অনেকেই ভাবছিল যে বেশি পেয়েছি বলে লাফালাফি করছিল, তার ফলে কিন্তু তাদের সরাসরি নম্বর কিন্তু অনেকটাই নেমে যাবে। এর ফলে যারা মেরিট লিস্টে এখন লো ভাবছো নিজেদেরকে, তারা কিন্তু উঠে আসতে পারে। কমপ্লিটলি কিন্তু আর কম্পিটিটিভ এক্সাম তোমাদের এইসব ছোটোখাটো লাখের ওপরেই কিন্তু ডিপেন্ড করে, কিন্তু এটা কিন্তু রিয়ালিটি। 8 লক্ষ যখন ক্যান্ডিডেটস দিচ্ছে, মিনিমাম 40 থেকে 50 হাজার কিন্তু ক্যান্ডিডেটস ওএমআরে ভুল করে থাকে, তাদের ফার্স্ট টাইম ওএমআর বেসড এক্সামিনেশন, অনেক কিছু আছে, তাদেরও এক্সপিরিয়েন্স নেই, তাদেরও দোষ না, এরম হতে পারে। আর এরমটাই কিন্তু হয়ে থাকে। এরপরে দেখো ইন্টারভিউয়ের 5 নম্বরের জাদু, আমি যেটা তোমাদের বলছিলাম, অনেকেই থাকবে কিন্তু যারা রিটেন এক্সামিনেশনে 38 পেয়েছে কিন্তু ইন্টারভিউতে 2 পেয়েছে, হয়ে গেল 40। আবার এরকমও অনেকে থাকবে যারা এই লিখিত এক্সামিনেশন কিন্তু 32 পেয়েছে কিন্তু ইন্টারভিউতে 5-এ 5 পেয়েছে, ফাইনাল কিন্তু তার মেরিট লিস্টে অনেক বেশি হায়ার র্যাঙ্ক হয়ে যাবে। এর ফলে কিন্তু যারা এখনও কম নম্বর পাচ্ছ, তারা আমি বারবার বলছি ইন্টারভিউতে তারা কিন্তু ফোকাস করো। ইন্টারভিউর কিন্তু কমপ্লিট ক্লাসেস কিন্তু তোমাদের ফ্রিতে আপলোড করা আছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্কে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, যারা কম পাচ্ছ তারা কিন্তু ইন্টারভিউ ভালো দিলে কিন্তু আমাদের সুযোগ থাকছে, আর যারা বেশি পাচ্ছ তারা কিন্তু আবার ইন্টারভিউ বাজে দিলে তাদের কিন্তু মেরিট কমে যাওয়ার চান্সেস। এই জন্য ইন্টারভিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্টারভিউকে কিন্তু তোমরা হালকাভাবে নিও না, ইন্টারভিউতে কিন্তু ভালো প্রিপারেশান তোমাদের করতেই হবে, সেটাই কিন্তু তোমাদের সিলেকশনের মেন চাবিকাঠি। 5 নম্বর কিন্তু কম না, এখানে কম্পিটিটিভ এক্সাম 1 নম্বরও কিন্তু অনেকে পিছিয়ে যেতে পারে। এরপরে কিন্তু এখানে আমরা জানি রিজার্ভেশন আছে, ডাবল রিজার্ভেশন আছে, একটা হচ্ছে তোমার ইডাব্লিউএস এবং একটা হচ্ছে ফিমেল রিজার্ভেশন। মেয়েদের জন্য কিন্তু 1021টি সিট আমরা জানি সংরক্ষিত আছে, প্লাস এখানে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে মেয়েদের কিন্তু যেটা কোয়েড যে সিটস আছে, মেল ফিমেলেও কিন্তু মেয়েরা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে পারে। তো ফিমেলদের ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছিলাম 3-4 নম্বর কিন্তু এমনি কম যাবে। আরেকটা হচ্ছে আমাদের ইডাব্লিউএসও কিন্তু 2026-এ আমরা দেখেছি যে প্রত্যেকটা এক্সামিনেশনে কিন্তু প্রায় 10% রিজার্ভেশন আছে থেকে থাকে, তো সেখানেও কিন্তু জেনারেল থেকে কিন্তু আমরা 2-3 নম্বর হলেও কম দেখতে পারি। ইডাব্লিউএসে 5-6 নম্বর কম হয় বলে আমার মনে হয় না, 2 থেকে 3 নম্বর কিন্তু ইডাব্লিউএস থেকে কম হবে, সেখানেও কিন্তু তার কাট অফ একটা মিনিমাম জায়গায় চলে আসতে পারে। এরপর আরেকটা গুড নিউজ আছে, যারা তোমরা কম নাম্বার পাচ্ছ, যে তোমাদের প্যানেলের কিন্তু বৈধতা প্রায় 1 বছর থাকে। ডাব্লিউবিসিএসসি প্যানেলের প্রকাশের পর 1 বছর পর্যন্ত কিন্তু কার্যকর থাকে। এই 1 বছরের মধ্যে অনেকেই কিন্তু রেল, পুলিশ বা অন্য সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে গ্রুপ ডি কিন্তু ছেড়ে দেবেন। সিট ফাঁকা হলেই ওয়েটিং লিস্ট থেকে নিচুর দিকের প্রার্থীদের ডাকা হবে। 32 পেয়েও আপনার কাছে আগামী 1 বছর পর্যন্ত কিন্তু সুযোগ খোলা থাকবে। তো এখনই কিন্তু ফাইনালি কিছু কনক্লুড হবে না, এখন কিন্তু রেজাল্ট বেরোনোর পরেও তোমরা দেখবে যারা অনেকেই কিন্তু অবশ্যই ভালো চাকরি এর পরেও পাবে, তারাও কম্পিটিটিভ এক্সামে দিতে থাকে, তারা পেলে কিন্তু ভ্যাকেন্সি আবার ক্রিয়েট হবে। 1 বছর মধ্যে কিন্তু এই প্যানেলের কিন্তু ভ্যালিডিটি থাকে, তো 1 বছর কিন্তু অনেক, 1 বছরের মধ্যে অনেকেই অন্য চাকরি পেয়ে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু যারা লোয়ার টায়ারের নম্বর পাচ্ছ, তারা কিন্তু ওপরের দিকে এগিয়ে আসবে। তো দেখো এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তো মোটামুটি অনেক কিছুই পয়েন্টস তোমাদের আমি তুলে ধরলাম। প্রথমে হচ্ছে তোমাদের এসএলএসটি গ্রুপ সিতে যারা চলে যাবে, ডি ওখানে ফাঁকা হয়ে যাচ্ছে, গেজেটের 2.0 রুল, ফিমেল কোটা এবং ওয়েটিং লিস্ট, অনেক কিছুই কিন্তু এখানে তোমাদের ফ্যাক্টর রয়েছে। অবশ্যই যাদের দূরের চাকরি পাবে তারাও কিন্তু সেখানে যাবে না। তো একটাই উদ্দেশ্য এই ভিডিওটা, সেটা হচ্ছে আশা হারাবেন না, ইন্টারভিউর প্রস্তুতি নিন, যেটা তোমাদের হাতে আছে সেটা কিন্তু অবশ্যই, যেটা তোমাদের কন্ট্রোলে আছে সেটা কিন্তু করো, কারণ এরপরে কী হবে আমরা কিছুই জানি না, এটা কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম। কী হয়েছে, আমরা এক্সামিনেশনে 38-39 বলেও ওএমআরে কী করেছি
বা অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কী হবে সেই অনুযায়ী কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে পারমুটেশন কম্বিনেশন, যে কাট অফ কেমন কী যাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আশা ছাড়বেন না, এখনও কিন্তু সুযোগ আছে, যেহেতু একই বছরের মধ্যে এত এক্সামিনেশন হয়েছে, তো গ্রুপ ডির কাট অফ কিন্তু অত বেশি না গেলেও যেতে পারে। তো এই হচ্ছে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো নেবে, তারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দেখতে পারো। আমরা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে, তোমাদের 1 টাকাও চার্জ করা হবে না, ইন্টারভিউ তোমাদের সিরিজ কিন্তু এনেছি। তো অবশ্যই সেটা দেখে নিও। থ্যাংক ইউ।